মাস্টার্স স্টাডির ক্ষেত্রে প্রথমে আপনার একটা ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, কমন টার্ম। তারপর হচ্ছে যে অফিসিয়াল যে ট্রান্সক্রিপ্ট গুলো আছে ব্যাচেলর ডিগ্রি বা সার্টিফিকেট গুলা, ওগুলো কিন্তু ওই সেম প্রসেস। আমি ব্যাচেলরের যে যে প্রসেস গুলা আপনাদেরকে বললাম, ঠিক একইভাবে এগুলোকে অ্যাটেস্টেশন করতে হবে। তারপরে চিনিয়া ডিওবি এটা করতে হতে পারে, এটা আপনাদের জন্য লাগবে, মাস্টার্স এর জন্য লাগবে। প্রুফ অফ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেহেতু অধিকাংশ কোর্স গুলা ইংলিশে অফার করা হয়, সেজন্য আইএলটিএস টোফেল অবশ্যই মাস্ট নিডেড কাইন্ড অফ। তো আপনাকে এটা থাকতে হবে, এটা আগেই দিতে হবে। মোটিভেশন লেটার, ডিটেইলড সিভি, রেজুমি করবেন। তারপরে রিকমেন্ডেশন লেটার লাগবে। তো এগুলো হচ্ছে কমন একটা ওভারভিউ। আমি যে রিকোয়ারমেন্টস গুলোর কথা বলছি, কমন ওভারভিউ। আপনার স্পেসিফিক ইউনিভার্সিটির স্পেশাল কোনো রিকোয়ারমেন্টস থাকতে পারে, সেজন্য আপনার ইউনিভার্সিটি ওয়েবসাইটে দেখতে হবে। তো 7 নম্বরে আমি লিস্ট করেছি এ কপি অফ ইউর ভ্যালিড পাসপোর্ট, ন্যাশনাল আইডি কার্ড। ওকে, তারপরে আপনি অনলাইনে অ্যাপ্লাই করবেন। আর অ্যাপ্লিকেশন ফি আছে প্রতিটি ইউনিভার্সিটি, যখন আপনি অ্যাপ্লাই করবেন 30 থেকে 50 ইউরো অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা কিন্তু রিটার্ন করা হবে না। অর্থাৎ আপনি এডমিটেড হলেও ওটা ওটা কাইন্ড অফ রিফান্ডেবল, আপনি পাবেন না। আর যারা আর্টস, ডিজাইন, আর্কিটেকচার রিলেটেড সাবজেক্টে আসতে যাচ্ছেন, তাদের জন্য একটা স্পেশাল রিকোয়ারমেন্টস থাকতে পারে, পোর্টফোলিও এটা করতে হতে পারে, অনেক সময় চায়। স্পেসিফিক এন্ট্রেন্স এক্সাম মাস্টার্স এর জন্য তোলকে দিতে হয় না, কিন্তু কোনো কোনো ইউনিভার্সিটি বা অথবা কোনো বিশেষ প্রোগ্রামে থাকতে পারে। ঠিক আছে, এটা আপনাকে ইউনিভার্সিটির ওয়েবসাইট চেক করতে হবে, কিন্তু ইন জেনারেল কমন মাস্টার্স এর জন্য তোলক এক্সাম দিতে হয় না, কোনো এডমিশন নাই। ভিসা ডকুমেন্টেশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, মাস্টার্স এর ক্ষেত্রে কিন্তু আপনাকে ফাইন্যান্সিয়াল মিনসটা থাকতে হবে, অর্থাৎ স্পন্সর অ্যাকোমোডেশন। আচ্ছা, আমি মনে হয় ব্যাচেলার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মিনসটার সম্পর্কে একটু বিষয় অ্যাড করতে ভুলে গেছি। সেটা হচ্ছে স্কলারশিপ তো আপনি এখানে এসে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন, তারপরে পাবেন। কিন্তু আপনার এমবিসি তো চাচ্ছে যে নিশ্চিত হতে চাচ্ছে যে আপনি এখানে আসার পরে আপনি যদি স্কলারশিপ না পান, তখন আপনি স্টাডিটা কন্টিনিউ করতে পারবেন কিনা। তো সেজন্য আপনার ওরা ব্যাংক স্টেটমেন্ট চাবে আপনার কাছ থেকে। আপনার যে ক্যান্ডিডেট, তার অ্যাকাউন্টে 5 থেকে 6 লাখ থাকতে হবে মিনিমাম, যদি বেশি পারেন নো প্রবলেম। আর যে স্পন্সর, অর্থাৎ আপনার বাবা হতে পারেন, আপনার আহ মা হতে পারেন, তো তারা যদি স্পন্সর হয়, সেক্ষেত্রে তাদের ব্যাংক ব্যালেন্স থাকতে হবে সাধারণত 10 লাখ থেকে 15 লাখ দেখায় স্টুডেন্টরা। এমবেসি এক্সপেক্ট করে 1 বছরের, অ্যাটলিস্ট 1 বছরের খরচটা, সেটা কিন্তু 6 থেকে 7 হাজার ইউরো, যেটা বাংলাদেশি টাকায় হয়তো বা 8 লাখ 7-8 লাখ টাকা। কিন্তু ইন জেনারেল অনেকে অনেক টাকা, 30 লাখ, 35 লাখ, 50 লাখ এরকম দেখিয়েও ভিসা পায় না, কারণ অন্যান্য ডকুমেন্টস ফেক থাকে বা কোনো প্রবলেম, নিশ্চয়ই কোনো রং ডকুমেন্টস আছে, যার কারণে রিজেক্ট হয়। আবার অনেকে কিন্তু 8 থেকে 10 লাখ বা 15 লাখ দিয়েও পায়, দেখিয়েও পায়। তো এটা ফাইন্যান্সিয়াল এর উপরে পুরোপুরি নির্ভর করে না, আপনার অন্যান্য ডকুমেন্টস সবগুলো ঠিক আছে কিনা তার উপরে নির্ভর করে। আমি এটা মাস্টার্স এবং ব্যাচেলারের জন্য বলছি। মাস্টার্স এবং ব্যাচেলার উভয় ক্ষেত্রেই আপনাকে স্পন্সরের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে। তো সেক্ষেত্রে 6 মাস মিনিমাম, 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে উভয়ের। মাস্টার্স এর ক্ষেত্রে মোটামুটি আমি বলেছি অলরেডি যে অনেক ইংলিশ টট প্রোগ্রাম পাবেন এখানে। আর টিচাররা ভালো ইংলিশ বলতে পারেন, অনেক স্টুডেন্ট যারা এডুকেটেড তারা সবাই ভালো ইংলিশ বলতে পারেন। সুতরাং এখানে এসে আপনাকে ডিটাচ মনে হবে না, যেটা আমাকে কোরিয়ান সোসাইটিতে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে এডুকেটেড রাও ইংলিশ বলতে পারে না। তো সেক্ষেত্রে একটা প্রবলেম। কিন্তু এখানে আর আরেকটা ব্যাপার যে ইতালিয়ানরা বিশেষ করে কিন্তু অনেক ফ্রেন্ডলি, যেহেতু এক সময় এরা কলোনাইজ প্রতিষ্ঠা করেছিল আফ্রিকায় বা লিড দিয়েছে, যার কারণে এদের সোসাইটিতে ব্ল্যাক আছে, ব্রাউন আছে, হোয়াইট আছে, এবং এরা খুব ফ্রেন্ডলি। আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন, ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ জানেন, এরা এরা খুব ভালো কমিউনিকেটিভ হয় সাধারণত। অনেক সময় আকবারিও কথা বলবে, নো প্রবলেম, যেটা কোরিয়ান সোসাইটিতে ভাবাও যায় না। কোরিয়ান সোসাইটিতে মানুষ খুবই এবং কোরিয়ান সোসাইটিতে ইভেন ওরা ওদের সাথেও কম কথা বলে, কোরিয়ানরা কোরিয়ানদের সাথেও কথা কম বলে। সুতরাং ওদের সোসাইটিটা ফরেন ফ্রেন্ডলি না। ঠিক আছে, ওখানে গেলে মানুষ অনেক বা স্টুডেন্ট অনেক লোনলি ফিল করে, ডিপ্রেসড থাকে অনেক ক্ষেত্রে, যেটা এই সোসাইটিটা আসলে যদি আপনি ভাষাটা শিখতে পারেন, তাহলে খুব কফি শপে গিয়ে আপনি যদি কথা বলতে পারেন ওদের সাথে, ওরা খুবই চমৎকার কথা বলে। এবং রেসিজম নাই, কিন্তু হ্যাঁ রেসিজম কম বেশি সব জায়গায় আছে, এখানেও হয়তো বা আছে,
কিন্তু ওরা তো আর পাবলিকলি সেগুলো কখনোই কেউ রেসিজম প্রকাশ করে না। আপনাকে বিভিন্ন একজন ডার্ক হওয়ার কারণে কেউ যদি অপছন্দ করে পাবলিকলি দেখাবে না সাধারণত, যে আমি তোমার সাথে পছন্দ করি না, বা পাবলিকলি সেরকম বিহেভ করবে না। তো যাই হোক, কোয়ালিটি এডুকেশন এটা আমি ব্যাচেলারেও বলেছি, মাস্টার্স এর ক্ষেত্রে একই। এডুকেশন সিস্টেম, এডুকেশন ম্যাটেরিয়ালস এবং একটা লিঙ্ক আপের সুযোগ আছে, যেটা পিএইচডির ক্ষেত্রেও বলতে চাই যে এখানে কোলাবোরেশন হয় ওয়েস্টার্ন কান্ট্রিজ এর সাথে, যেমন জার্মানি বা নর্ডিক কান্ট্রি বা ইউএসএ, কানাডার সাথে, ওদের সাথে ভালো কোলাবোরেশন, এখানে ভালো লিঙ্ক আপ। পিএইচডির ক্ষেত্রে যেটা আমি দেখেছি যে আমার আমার প্রফেসর সাধারণত খুব ফেমাস ইন ইউরোপে। উনি ম্যাক্সিমাম টাইম হচ্ছে বিভিন্ন দেশে ভ্রমণ করতে থাকেন। মাসের ভিতরে দেখা যায় ম্যাক্সিমাম টাইম থাকেন বিভিন্ন দেশে, অন্যান্য দেশে বিভিন্ন সেমিনারে থাকেন অথবা প্রজেক্টের কাজে থাকেন। তো দেখা যায় এদের অনেক কোলাবোরেশন থাকে। এটা একটা আহ, ভালো দিক। আপনার মাস্টার্স বা পিএইচডি করার পরে এরা রিকমেন্ড করে দিলে আপনার ভালো একটা পজিশনে, ভালো একটা কান্ট্রিতে আপনার একটা জব বা হচ্ছে একাডেমিয়ায় যেখানে যেতে চান, সেটা একটা ভালো ইম্প্যাক্ট করবে। তারপর ভ্যারাইটিস অফ প্রোগ্রামস। মাস্টার্স এর ক্ষেত্রে অসংখ্য, যে কোনো সাবজেক্ট আপনি পড়াশোনা করতে আসতে পারেন, শুধু সায়েন্সের সাবজেক্টই না, আর্টস, কমার্স, মিউজিক, ফিল্ম, যে কোনো বিষয়ে আসতে পারেন। মাস্টার্সই না, পিএইচডির ক্ষেত্রে আমি বলবো, পিএইচডির ক্ষেত্রে আহ, আমি আরো ডিটেলস বলবো এই সম্পর্কে। ইউরোপিয়ান জব মার্কেট ওপেন আপনার জন্য।